আজকে আমরা শিখব আমরা কিভাবে কাউন্ট ফাংশনকে একটা কাউন্টিফস ফাংশনে কনভার্ট করে আরো অনেক কমপ্লেক্স টাস্ককে এক্সিকিউট করতে পারি। সামিস ফাংশনসের মতো কাউন্টিফস ফাংশনও একটা লজিক্যাল ফাংশন যেখানে আমরা ভিন্ন কন্ডিশন বা শর্ত অ্যাসাইন করে কাজ করতে পারি। টু এক্সাম্পলিফাই, আমরা আমাদের সামনে এখন দেখতে পাচ্ছি কোম্পানি XYZ এর অর্ডার রিলেটেড কিছু ডেটা সেটটাতে আছে ইউনিক অর্ডার আইডি, অর্ডারগুলো কোন শহরে ডেলিভার্ড হচ্ছে ও কোন ডেলিভারি মোডের থ্রু হচ্ছে এবং কিছু নিউমেরিক্যাল ডেটা। এখন যদি আমাদের ম্যানেজার জিজ্ঞেস করেন কতগুলো অর্ডার শুধু ঢাকাতে পৌঁছে দেওয়া হয়েছে, ইন দ্যাট কেস আমরা শুধু ঢাকা ভিত্তিক অর্ডারগুলোকেই কাউন্ট করব। এই সেলটা সিলেক্ট করে এখন যদি আমরা শুধু কাউন্ট ফাংশনটা ইউজ করি, তবে এক্সেলকে কিন্তু আমরা এফেক্টিভলি বোঝাতে পারবো না যে তুমি সিলেক্ট বা চিটাগংয়ের অর্ডারগুলো বাদ দিয়ে শুধু ঢাকার অর্ডারগুলোকে গণনা করে নিয়ে আসো। হেন্স আমাদের এই ক্ষেত্রে ইউজ করতে হবে দ্য কাউন্টিফস ফাংশন। এই সেলে কাউন্টিফস লিখে আমরা ফাংশনটা সিলেক্ট করবো ট্যাব বাটন প্রেস করে। এবার প্রথম আর্গুমেন্টে লেখা ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এর মানে কাউন্ট করার জন্য যে প্রথম শর্ত ছিল ঢাকা, সেই শর্তটা কোন রেঞ্জের ভিতরে লোকেটেড ওই রেঞ্জটা এখন নির্ধারিত করতে হবে। তো এবার সিলেক্ট করছি সেল B8 এবং কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন বাটন একসাথে প্রেস করে আমরা একটা শর্টকাটে নিচে প্রতিটা সেল সিলেক্ট করে নেব। এবার কমা দিয়ে কন্ট্রোল প্লাস হোম দিয়ে আমরা আবারও উপরে চলে আসবো। এবার এখানে এসে দেখতে পাচ্ছেন রো 8 থেকে 1046তম রো পর্যন্ত ডেটা আমরা নিয়ে আসছি, উইচ মিনস আমরা এক এক করে কখনোই ম্যানুয়ালি এভাবে কাউন্ট করতে পারতাম না। এবার সেকেন্ড আর্গুমেন্টে লেখা ক্রাইটেরিয়া 1, সিন্স আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে ঢাকার অর্ডারগুলো আমরা গুনছি, তো কোটেশন মার্কের ভিতর লিখছি DHAKA ঢাকা। আমরা এবার ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিলেই আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। হেন্স আমরা এখন জানি কোম্পানি XYZ 750টা অর্ডার ঢাকাতে পৌঁছে দিয়েছে। পারফেক্ট। এবার আমাদের ম্যানেজার যদি জানতে চান কয়টা অর্ডার সিলেটে ট্রেনের সাহায্যে পৌঁছে দেওয়া হয়েছে, ইন দ্যাট কেস আমরা কাজ করছি দুটো কন্ডিশন বা শর্ত নিয়ে। তো সিলেক্ট করছি এই সেলটা ও টাইপ করছি Countifs। এবার প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জটা ঠিক আগের মতোই নির্ধারণ করব অ্যান্ড লিখব B2:B1046। এবার ক্রাইটেরিয়া হিসেবে কোটেশন মার্কের ভিতর লিখছি সিলেক্ট। আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জটা আছে কলাম সি এর ডেলিভারি মোডের সেকশনটার আন্ডারে। তো এবার রেঞ্জটা নির্ধারণ করব বাই টাইপিং C8:C1046 এবং সেকেন্ড ক্রাইটেরিয়াতে শর্তটা লিখছি দুটো কোটেশন মার্কের ভিতর TRAIN ট্রেন। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমরা জেনে যাচ্ছি যে কোম্পানি XYZ 36টা অর্ডার সিলেটে ডেলিভার করেছে ট্রেনের সাহায্যে। আমরা কাউন্টিফস বা সামিস ফাংশন দিয়ে অন্য লজিক্যাল এক্সপ্রেশন দিয়েও কিন্তু শর্ত অ্যাসাইন করে ক্যালকুলেট করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের ম্যানেজার যদি এবার জানতে চান কোন অর্ডারগুলো 1000 টাকার উপরে ব্যবসা করেছে বা কয়টা অর্ডার 1000 টাকার উপর আয় করে এনেছে, আমরা সিলেক্ট করবো এই সেলটা এবং দাঁড়া করবো আরেকটা কাউন্টিফস ফাংশন। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ হিসেবে সিলেক্টেড হবে কলাম F, কারণ টোটাল রেভিনিউ কলামটাতেই আছে প্রতিটা অর্ডারে আয় করে আনা ফিগার্সগুলো। তো এবার লিখছি F8:F1046। এবার ক্রাইটেরিয়া হিসেবে দুটো কোটেশন মার্কের ভিতর লিখতে হবে গ্রেটার দেন সাইন অ্যান্ড এরপর 1000। আপনারা খেয়াল করে দেখবেন আমি কোটেশন মার্কের ভিতর এই নাম্বারটা লিখছি, যদিও এক্সেলে নাম্বার প্রসেস করার জন্য কিন্তু কোটেশন মার্কের প্রয়োজন হয় না। তবে আমাদের 1000 লেখা নাম্বারটা ঠিক আগেই আছে একটা গ্রেটার দেন সাইন, এর মানে এই পুরো জিনিসটা মিলে হচ্ছে একটা এক্সপ্রেশন আর এটা একটা সংখ্যা এখন আর নেই। হেন্স এক্সেল যদি এটাকে পড়তে চায় বা এটাকে প্রসেস করতে চায়, আমাদের প্রয়োজন আবারও কোটেশন মার্কসগুলো। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি XYZ 1000 টাকার উপর ব্যবসা করেছে 187টা অর্ডারের ক্ষেত্রে। তো বুঝতেই পারছেন সামিস বা কাউন্টিফস খুবই পাওয়ারফুল একটা ফাংশন যা আমাদের অনেক ক্যালকুলেশনের ক্ষেত্রেই ব্যবহার করতে হয়। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করব Vlookup, যেটা কিনা এক্সেলের সবচেয়ে ব্যবহৃত টুলগুলোর মধ্যে একটি। Vlookupের অ্যাপ্রক্সিমেট ম্যাচ অপশনটা দিয়ে আমরা আরও কত কমপ্লেক্স কাজকে ইজি বানিয়ে ফেলতে পারি। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এক্স্যাক্ট ম্যাচ অপশনটা দিয়ে আমরা যখন একটা লুকআপ ভ্যালু ফিক্স করে দিই, এক্সেল এক্স্যাক্টলি ওই নামটা খুঁজে বের করে আনে একটা টেবিল অ্যারে থেকে এবং তার এগেনস্টে একটা ইনফরমেশন বের করে তুলে ধরে আমাদের সামনে। তবে অনেক সময় এরকম এক্স্যাক্ট নাম বা ভ্যালু না দিয়ে আমাদের কাজ করতে হয় কিছু অ্যাপ্রক্সিমেট নাম্বার নিয়ে। যখনই আমাদের কাছে এরকম এক্স্যাক্ট ভ্যালু থাকবে না, আমরা ইউজ করব দ্য অ্যাপ্রক্সিমেট ম্যাচ অপশন। এখন দেখে নিব জিনিসটা কিভাবে কাজ করে।
আমাদের সামনে রয়েছে কোম্পানি XYZ এর কিছু সেলস অফিসারদের নাম ও তাদের আয় করা কিছু সেলস রেভিনিউ ফিগার্স। একেবারে ডান দিকে রয়েছে একটা কমিশনের স্কেল, হুইচ মিনস সেলস অফিসারদের অর্জন করা ফিগারগুলো নির্ধারণ করবে ওনারা কত পার্সেন্টেজ কমিশনের জন্য এলিজেবল। ফর এক্সাম্পল, একজন সেলস অফিসার যদি 25,000 থেকে 50,000 টাকার ভেতর সেলস রেভিনিউ জেনারেট করে থাকেন তবে উনি পাবেন 3% কমিশন। আরেকজন সেলস অফিসার যদি 50,000 থেকে 75,000-এর ভিতর কোনো সেলস জেনারেট করে থাকেন তবে তিনি পাবেন 4% কমিশন। সো এভাবে উপর ও নিচের ভ্যালু দিয়ে নির্ধারণ করা হয় সেলস অফিসারদের প্রাপ্ত কমিশন পার্সেন্টেজগুলো। তো এরকম একটা সিচুয়েশনে আমাদের কেনই বা অ্যাপ্রক্সিমেট ম্যাচ অপশনটা দরকার। আমরা যদি একটু খেয়াল করে সেলস অফিসার 1-এর রেভিনিউটা লক্ষ্য করি, এখানে লেখা 1,10,630 টাকা। তবে এই এক্স্যাক্ট নাম্বারটা কিন্তু আমরা ডানের এই স্কেলটাতে খুঁজে পাবো না। ইন দিস কেস অ্যাপ্রক্সিমেট ম্যাচ অপশনটা যদি আমরা ইউজ করি, এক্সেল আমাদেরকে বলবে যেহেতু অফিসার ভাইটা অর্জন করে এনেছে ঠিক 1 লাখ ও 1,25,000 টাকার মাঝের একটা ভ্যালু, উনি ঠিক ডানের ও নিচের এই 6% কমিশনটির জন্য এলিজেবল। অ্যান্ড এটাই আমরা দেখতে চাচ্ছি। এবার আমরা সিলেক্ট করব সেল D5 এবং ইকুয়ালস টু দিয়ে টাইপ করব Vlookup। এবার প্রথম আর্গুমেন্টে লুকআপ ভ্যালু হিসেবে সেট করছি আমাদের অফিসারদের আয় করে আনা ফিগারটা, হুইচ ইজ সেল C5। এবার কমা দিয়ে এক্সেলকে বলবো তুমি ঠিক ডান পাশের এই কমিশন টেবিল থেকে আমাদের লুকআপ ভ্যালুটা খুঁজে বের করে আনো। এন্ড সিলেক্ট করবো সেল F9 টু G16 এবং F4 বাটনটা প্রেস করে পুরো রেঞ্জটাকেই অ্যাবসোলুট রেফারেন্স করে ফেলবো। এবার থার্ড আর্গুমেন্টে লিখবো 2, কারণ আমরা চাচ্ছি কমিশন পার্সেন্টেজগুলোকে তুলে নিয়ে আসতে এবং পার্সেন্টেজগুলো আছে টেবিলটার দ্বিতীয় কলামে। ফাইনালি চতুর্থ আর্গুমেন্টে আমরা ট্যাব বাটন দিয়ে সিলেক্ট করব প্রথম অপশনটা, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেট ম্যাচ। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। পারফেক্ট। আমরা যদি এবার ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করি, প্রতিটা ফিগারের এগেনস্টে তার নির্ধারিত পার্সেন্টেজগুলো চলে আসবে। একটু অ্যানালাইজ করলে আপনারা দেখবেন যে এক্সেল কতটা নিখুঁতভাবে রুলগুলো ফলো করে প্রতিটা পার্সেন্টেজ অ্যাসাইন করে দিচ্ছে। ফর এক্সাম্পল, একেবারে নিচের এই 1,30,000 টাকার ভ্যালুটা জেনারেট করেছে 7% কমিশন এবং ডানে তাকালেই আমরা দেখতে পাচ্ছি 1,30,000 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1,25,000 ও 1,50,000-এর মাঝে। অ্যান্ড সেলস অফিসারটা ঠিকই এই নিচের 7% কমিশনটাই পাচ্ছে। অ্যামেজিং। এরকম কমিশন পার্সেন্টেজ স্কেলের মতো আমাদের আরও অনেক স্কেল নিয়ে রেগুলারলি কাজ করতে হয়। যেমন এটা হতে পারে স্টুডেন্টদের মার্ক গ্রেড করার একটা স্কেল, অথবা একটা ব্যাংকের লোনের উপর ইন্টারেস্ট নির্ধারণ করার স্কেল। তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো Vlookup নিয়ে কাজ করবার ক্ষেত্রে আমাদের সবসময় স্কেলের নাম্বারসগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। এর মানে নাম্বারগুলোকে ছোট থেকে বড় অবস্থায় সাজানো থাকতে হবে, এছাড়া এক্সেলের এই ইম্পর্টেন্ট ফাংশনটা একেবারেই কাজ করবে না। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিও থেকে আমরা ইন্ট্রোডিউসড হব কিভাবে নেম রেঞ্জেস ও নেম সেলস ব্যবহার করে আমরা বানাতে পারি আমাদের ডেটা নিয়ে কাজ করার পুরো প্রসেসকে আরও মিনিংফুল ও আরও এফিশিয়েন্ট। নেম রেঞ্জেসের দ্বারা কিভাবে মাল্টিপল সেল একসাথে করে আমরা আইডেন্টিফাই অ্যান্ড লোকেট করে কাজ করতে পারি। লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে নেম বক্সের সাহায্যে আমরা একটা ইন্ডিভিজুয়াল সেলের নামকরণ করতে পারি। তবে এই কনসেপ্টটাই আমরা এবার চাইলে মাল্টিপল বা অনেকগুলো সেলের সাথে ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা যখন এভাবে অনেকগুলো সেল একসাথে সিলেক্ট করি, আমরা আসলে ফর্ম করছি একটা রেঞ্জ অফ সেলস। হেন্স এভাবে অনেকগুলো সেলকে একসাথে করে রেঞ্জগুলোর নাম নির্ধারণ করাটাকেই বলে নেমিং রেঞ্জেস। নেম রেঞ্জতে কাজ করবার অনেক অ্যাডভান্টেজেস আছে যা আমরা ঠিক পরের ভিডিওটাতেই এলাবোরেটলি ডিসকাস করব। তবে এই ভিডিওতে আমরা শিখে ফেলবো কতভাবে নেম রেঞ্জেস তৈরি করা পসিবল। ফার্স্ট অফ অল, আমরা যদি টোটাল কমিশন কলামটির নিচে সেল D5 থেকে D16 পর্যন্ত পুরো রেঞ্জটাকে নাম দিয়ে অ্যাসাইন করতে চাই, আমরা ঠিক আগের ভিডিওর মতোই সেলগুলো সিলেক্ট করে নেম বক্সে গিয়ে টাইপ করব টোটাল আন্ডারস্কোর কমিশন। এবার এন্টার প্রেস করলেই আমাদের নেম রেঞ্জটা হয়ে যাচ্ছে রেডি। ডানের এই ট্যাক্স রেট সেলটা সিলেক্ট করলে আপনারা লক্ষ্য করবেন সেলটার নাম এক্সেল আইডেন্টিফাই করে ফেলেছে নেম বক্সটাতে। এবার আমরা নেম বক্সটার লিস্টটা বের করে টোটাল কমিশন লেখা নেম রেঞ্জটা সিলেক্ট করলেই আপনারা খেয়াল করবেন এক্সেল অটোমেটিকলি আমাদের নির্ধারণ করা রেঞ্জটাকে এক ক্লিকেই সিলেক্ট করে দিচ্ছে। নেম রেঞ্জ তৈরি করার দ্বিতীয় টেকনিকটা ইউজ করবার জন্য আমাদের যেতে হবে উপরে ফর্মুলা ট্যাবটাতে। ফর্মুলা ট্যাবের ভেতর আমরা এবার লোকেট করব ডিফাইন্ড নেমস টুল গ্রুপটা এবং এখানে একেবারে উপরে দেখতে পাচ্ছি একটা টুল কল ডিফাইন্ড নেম। এই টুলটা একেবারেই নেম বক্সটার মতোই কাজ করে, তবে এখানে আছে একটা অ্যাডেড ফিচার।
টুলটা আমরা এবার ইউজ করব ফোর্থ কলামের রেঞ্জটার উপর। সো সিলেক্ট করে নিচ্ছি ট্যাক্স পেয়েবল হেডিংয়ের নিচের প্রতিটা সেলস। এবার উপরের ডিফাইন নেম টুলটা সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স অ্যাপিয়ার করে, যেখানে প্রথম অপশনটাতে এক্সেল নিজের ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা নাম নির্ধারণ করে দিয়েছে। এক্সেল নিজের থেকে বুঝে যাচ্ছে যে আমরা ট্যাক্স পেয়েবল কলামটার ডেটা সিলেক্ট করে নামকরণ করার চেষ্টা করছি, হেন্স ঠিক ওভাবেই একটা নাম সে সেট করে দিয়েছে, উইচ ইজ পারফেক্ট। এবার সেকেন্ড অপশনে লেখা স্কোপ। এই স্কোপ ফিচারটা দিয়ে আমরা নির্ধারণ করতে পারবো আমাদের রেঞ্জ বা সেলের নামগুলো এক্সেল ওয়ার্কবুকের কোথায় কোথায় কাজ করবে অথবা কোথায় কোথায় কাজ করবে না। ফর এক্সাম্পল, এখানে যদি সিলেক্ট করি শিট 1, এর মানে ট্যাক্স পেয়েবল নামটা অন্য শিটগুলোতে আর শো করবে না, অ্যান্ড নতুন ওয়ার্কশিটে আমরা আরেকটা ট্যাক্স পেয়েবল নাম দিয়ে অন্য কোনো একটা ডেটা সেটকে বোঝাতে পারবো। অ্যামেজিং। নিচে ওকে প্রেস করলেই আমাদের ট্যাক্স পেয়েবল নামক রেঞ্জটাও তৈরি হয়ে যাচ্ছে, যা আমরা নেম বক্স লিস্টটাতে গেলে আবারও দেখতে পারবো। ফাইনালি, এবার যদি আমরা এই নতুন ওয়ার্কশিটটা লক্ষ্য করি, এখানে আছে ভিন্ন কলাম হেডিংস যার আন্ডারে আছে মাল্টিপল ডেটা রেঞ্জেস। যেমন এখানে আছে সেলস অফিসারদের নামের রেঞ্জ, তারপর আছে তাদের ইমেলের ইনফরমেশনগুলোর রেঞ্জ অ্যান্ড সো ফোর্থ। এরকম একটা সিচুয়েশনে যখন আমাদের অনেকগুলো রেঞ্জের নাম নির্ধারণ করতে হবে, এভাবে এক এক করে ডিফাইন নেম দিয়ে নামকরণ করা কিন্তু অনেক টাইম ওয়েস্টিং। হেন্স আমাদের থার্ড ও ফাইনাল নেমিং টুল হচ্ছে ডিফাইন নেমের নিচে এই ক্রিয়েট ফ্রম সিলেকশন টুলটা। এই টুলটা হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট নেমিং টুল, যা এক ক্লিকেই অনেকগুলো ডেটা রেঞ্জের নাম সেট করে দিতে পারে। টুলটা সিলেক্ট করার আগে আমরা সিলেক্ট করে নেব ডেটা সেটের প্রতিটা কলাম হেডিং। তো সিলেক্ট করছি সেল A4, এবার কন্ট্রোল প্লাস শিফট ও ডানের অ্যারো কিটা একসাথে প্রেস করে সিলেক্ট করে নিব প্রতিটা কলাম হেডিং। আমরা এবার আবার শর্টকাটটা অ্যাপ্লাই করব, তবে এবার ডাউন অ্যারো প্রেস করে সিলেক্ট করে নিব পুরো ডেটা সেটটা। তো আমাদের প্রতিটা কলাম হেডিং ও তার নিচের ডেটাগুলো সব একসাথে সিলেক্টেড। এবার ক্রিয়েট ফ্রম সিলেকশন টুলটা সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট বক্স। এই বক্সের একেবারে উপরের অপশনটাতে লেখা টপ রো। সো এই অপশনটা সিলেক্টেড রেখে বাকি সব জিনিস আমরা আনসিলেক্ট করে নিব। এর মানে হচ্ছে আমরা এক্সেলকে বলছি আমাদের সিলেক্ট করা ডেটা সেটের সবচেয়ে উপরের রো অনুসারে নিচের ডেটাগুলোর নাম তুমি সেট করে ফেলবে। হেন্স এক্সেল প্রতিটা কলাম হেডিংকে ব্যবহার করে নিচের ডেটা রেঞ্জের নামগুলো সেট করে ফেলবে। আমরা যদি নেম বক্সের লিস্টটা আরেকবার লক্ষ্য করি, আমরা দেখব প্রতিটা কলামের নাম অনুসারে একটা করে নাম সেট হয়ে গিয়েছে। ফর এক্সাম্পল, আমরা যদি সেলস অফিসার লেখা রেঞ্জটা সিলেক্ট করি, আপনারা খেয়াল করবেন সেলস অফিসার কলামটার নিচে প্রতিটা সেল এক ক্লিকে এখন সিলেক্টেড হয়ে যাচ্ছে। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো কিভাবে নেমড সেলস ও নেমড রেঞ্জেস ব্যবহার করে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আরও অনেক এফিশিয়েন্টলি এক্সেল দিয়ে কাজ করতে পারি। সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন।